নমস্কার। এখন আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পের বিষয়ে কথা শুনব। কুড়ানো মেয়ে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বেশ পরিচিত গল্প। গল্পটি প্রথমে ভারতী পত্রিকায় আষাঢ় মাসে 1306 বঙ্গাব্দে প্রকাশিত হয়। পরে এটি লেখকের প্রথম গল্পের বই নবকথার, যার প্রথম প্রকাশ ডিসেম্বরের 1899, বাংলা সাল হিসেবে 1306, এই গল্পগ্রন্থে পরে স্থান পায়। গল্পের 4টি পরিচ্ছেদ: বেহাই বাড়ি, কার্যোদ্ধার, বুড়ো বর, একখানি পত্র। গল্পের শুরুতে দেখা যায় শ্রাবণ মাসের ভরা গঙ্গায় এক অপরাহ্ন বেলায় মতিগঞ্জের ঘাটে এক জীর্ণ কলেবর ভাউল, ভাউলকে বলা হচ্ছে ঘর দেয়া নৌকা, এই ভাউল এসে জোটে এক ঘাটে। সেখান থেকে এক শীর্ণকায় বৃদ্ধ নামেন। নৌকার মাঝি তার ব্যাগ, ছাতা, লাঠি নামিয়ে দেন। তিনি মাঝিকে একটি সিকি প্রদান করলে মাঝি অসন্তুষ্ট হয়ে আরো কিছু প্রার্থনা করেন। মাঝি 8 গন্ডা পুরোপুরি চান, কিন্তু অনেক কথা কাটাকাটির পর বৃদ্ধ আর 4টি পয়সা মাঝিকে দেন। মাঝিকে বলে দেওয়া হয়, যেন কেউ জিজ্ঞাসা করলে বলা হয় এই মতিগঞ্জে তাদের ঠাকুরমশাই বিয়ের সম্বন্ধ স্থির করতে এসেছেন। এই বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়, বাড়ি নবগ্রাম। কৃপণ হিসেবে তাঁর যথেষ্ট দুর্নাম আছে। সকালবেলায় তাঁর নামোচ্চারণও অনেকে করতে চান না। তিনি এসেছেন বেহাই বাড়ি, এই মতিগঞ্জে। বছর 5 পূর্বে এই গ্রামের ঋষিকেশ মুখোপাধ্যায়ের কন্যার সঙ্গে তার কনিষ্ঠ পুত্র অন্নদাচরণের বিয়ে হয়েছিল, কিন্তু 5-6 মাস পূর্বে পুত্রবধূটি একটি কন্যা সন্তান রেখে মারা যায়। ঋষিকেশ বাবু 3000 টাকা খরচ করে কন্যা বসুধারার বিয়ে দিয়েছিলেন। ঋষিকেশ বাবুর চালানের ব্যবসা আছে। মেয়ের মৃত্যু শোক, ঋণের ভার ইত্যাদিতে তিনি জর্জরিত হয়ে আরো শরীরে মনে কৃশ রুগ্ন হয়েছেন। মলিন হয়েছে তার মুখশ্রী। সীতানাথ প্রথম নাতনির মুখ দেখেন পুরো 1টি টাকা দিয়ে। এতে বাড়ির ঝিটির মুখে চোখে অসন্তুষ্টির ছাপ দেখা গিয়েছিল। এত কষ্টের প্রথম মেয়েটি, আহা তাতে আবার মা মরা, একটু সোনা জুটল না মুখ দেখতে, এরকম একটি লাইন গল্পে আছে। যাই হোক, সেদিনের রাতটি কাটাই বেশ দুশ্চিন্তা ও বারবার তামাক খেয়ে। পরদিন সকালেই বেহাই মশাই ঋষিকেশ বাবুকে আসল কথাটা বলেন, এই বলে যে তিনি বৌমার গয়নাগুলো চান, আর জানান নাতনিকে তিনি নিয়ে যাবেনই একটু বড় হলেই। বিহাই সীতানাথকে জানতেন ঋষিকেশ বাবু, এবং তার বেহায়াপনাকেও যথেষ্ট চিনতেন। সীতানাথ যখন এ কাজে এসেছেন তিনি না নিয়ে ফিরবেন না, এটা জানা কথা। তারপরও ঋষিকেশ বাবু রাজি হননি গয়না ফিরিয়ে দিতে, এবং কারণ স্বরূপ জানান বেশ কিছু স্বাভাবিক কথাও। কন্যা বিয়োগের পর তার মা শোকার্ত, সবে হয়েছে মাত্র 6 মাস। এমন অবস্থায় গৃহিণীর নিকট গয়নার বাক্সর চাবি খুলতে চাওয়াও বেশ কঠিন বিষয়। এমন সব শুনে বৈষয়িক মানুষ সীতানাথের মন্তব্য বেশ গভীর। তিনি বলেন, ভাই, সংসার করতে গেলে শোক তাপ তো আছেই, এ থেকে কেউ নিস্তার পেলে এমন তো দেখলাম না। তা সে রাজাই বলো, বাদশাই বলো, আর পথের ভিখেরিই বলো, তবু সংসারী লোককে দুদিনে তা ভুলে গিয়ে খেতে হয়, শুতে হয়, হাসতে হয়, সংসার ধর্মের সবই করতে হয়। বছর পূর্ণ হলে গয়না পৌঁছে দেওয়ার প্রস্তাবেও সীতানাথ বাবু সম্মত হননি। না হওয়ারই কথা তাঁর মতো কৃপণ ব্রাহ্মণের। তার যুক্তি, মানুষের শরীর পদ্মপত্রের জল, আজ আছে কাল নেই। ওই গয়নাতে ব্রাহ্মণের পৌত্রীটির বিবাহ দেওয়ার কথা বলে সীতানাথ জানান, তাহলে তাকে অবিশ্বাস করা হচ্ছে। সীতানাথ বাবু ফন্দি এঁটে বলেন, এবং প্রকাশ্যেও বলে বসেন, যে মেয়ের যা স্বাস্থ্য তাতে বিয়ের আসর পর্যন্ত পৌঁছানোর লক্ষণই বা কই। এসবের পরে ব্রাহ্মণকে মনক্ষুণ্ণ করে ফিরিয়ে দিতে পারা সম্ভব হয়নি। কামার ডেকে বাক্স ভেঙে তাকে অর্পণ করতেই হয়েছে গয়নাগুলো। বৃদ্ধের নিষ্ঠুরতা বেহাই বাড়িতে পৈতে ছিঁড়ে অভিশাপ
দিয়ে দেবেন গয়না না পেলে, এমন অবস্থায় পৌঁছে গেছিল তখন আর নিশ্চয়ই উপায় কোথায়। এভাবে গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ কার্যোদ্ধার সম্পন্ন হয়। তৃতীয় পরিচ্ছেদ বুড়ো বর অংশে দেখা যায় সবেমাত্র ভোর হয়েছে এমন সময় ভেজা শরীরে উপস্থিত হয়ে নিজের বাড়ির চাকর নিতাইকে ডাকাডাকি শুরু করে। ভাগীরথী তীরে নবগ্রামে সীতানাথদের বাড়ি। দরজার দুই পাশে ইটের তৈরি দেউড়ি, দুদিকে কলিকা ফুলের গাছ। নিতাই তাঁতি দেখে বৃদ্ধ সীতানাথ বাবুর ছাতা, লাঠি, ব্যাগ নেই হাতে, কিছুই নেই হাতে। এই নিতাই অ্যাপ্রেন্টিসি করতো। অ্যাপ্রেন্টিসি মানে অল্প মাইনের শিক্ষানবিশ বা সামান্য বিনা বেতনের কর্মচারী। মাইনে পেত না, কিন্তু ওই কিছু প্রসাদ বা অনুগ্রহ পেত সে। নিতাই ভাবল মতিগঞ্জের বাড়ির সেই চাকরটি ওই পাকা বাঁশের লাঠিটি হাতিয়ে নিয়েছে বোধহয়, আর ছাতাটিও। ওই লাঠিটির উপর নিতাইয়েরও লোভ ছিল। সে যাই হোক, নিতাই চকমকি ঘষে আগুন জেলে কর্তাকে তামাক সেজে দিয়ে জানতে পারে সর্বনাশ হয়ে গেছে সীতানাথের। তার জ্যেষ্ঠ পুত্র শ্রীনিবাস সেই ভোরে চোখ মুছতে মুছতে এসে বাবার এমন বেশ দেখে হতচকিত হয়ে সর্বনাশের কথা জানতে পারে। অনেক হা হুতাশের পর জানা যায় যে বৃদ্ধের নৌকা দুর্ঘটনায় পড়ে এবং তিনি জ্ঞান হারিয়ে চাঁদবাড়ির ভূধর চট্টোপাধ্যায়ের আশ্রয় পান। সেই ভূধরই সব হাতিয়ে নিয়েছে। বৃদ্ধ সীতানাথের বক্তব্য এমনই। ঘটনাটি খানিক এইরকম। সন্ধ্যায় তাদের নৌকার গুণ ছিঁড়ে যায়। চন্দ্রবাটির ঘাটে একটি মাল বোঝাই প্রকাণ্ড ভর নৌকা ভেঙে যায়। ওই ভরের আঘাতে গয়নার বাক্স চাদর দিয়ে সীতানাথের পিঠে বাঁধাই ছিল। অচেতন অবস্থায় ভূধর ঘরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে বৃদ্ধর প্রাণ রক্ষা করতে সাহায্যও করে, কিন্তু গয়নার বাক্স ভূধর ফেরত দেয়নি। ভূধরকে চেপে ধরতে জানা যায় বাক্স তারা পায়নি। বৃদ্ধর অবিশ্বাস ও শোকে আবার জ্ঞান হারালে ডাক্তার আসে এবং ডাক্তারের পরামর্শে বলা হয় বাক্স আছে। কিন্তু ডাক্তার বা ভূধর সবার দরবার করেও সব গয়না সমস্ত ফিরে পায়নি সীতানাথ। অবশেষে ভূধর স্বীকার করে গয়না ফেরত দেবে, কিন্তু বিনিময়ে তাদের ঘরের এক কন্যা আছে, সেই কন্যা দায়ী থেকে যেন তাকে উদ্ধার করা হয় বা উদ্ধার করার ব্যবস্থা করে দেন সীতানাথ। তার ঘরের গয়না ঘরেই ফিরে যাবে। এমন ঘটনা পুলিশে ডায়েরি করা অবশ্যই দরকার এবং ভূধরকে উচিত শিক্ষা দিতে হবে বলে সীতানাথের সন্তান শ্রীনিবাস মনে করে। বৃদ্ধ সীতানাথ পুলিশেও গিয়েছিলেন। থানার দারোগা ভূধরের ভগ্নিপতি। উল্টে সীতানাথকে ভয় দেখায় দারোগা বাবু। কলকাতার মেসের এক বন্ধু সহপাঠীর কাছে আইন মোকদ্দমার গল্প শুনে আটানার একটি মোক্তার গাইড একটি পুস্তকের নাম কিনে পড়ে নিজেকে আইনজ্ঞ ভাবত শ্রীনিবাস। তাই সে বাবার কাছ থেকে ঘটনার পুরো শুনতে চেয়েছিল। সীতানাথের কনিষ্ঠ পুত্র অন্নদাচরণ, গল্পে বলা হচ্ছে এলে ফেল করা সাহেবী মেজাজের যুবক। গ্রামে বিদ্বান বলে তার খ্যাতিও আছে। রবীন্দ্রীয় স্টাইলে চুল দাড়ি ছাড়েন। স্ত্রী বিয়োগের পর কবিত্ব প্রকাশে সে ব্যস্ত এবং ইতোমধ্যেই ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামের একটি চটি কবিতার বইও প্রকাশ করেছে। বিবাহের প্রস্তাবে সে অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করে এখন। অন্নদার 4 দাদা আরো বন্ধু সকলে অন্নদাকে বিয়েতে রাজি করাতে ব্যস্ত হয়ে পড়ে। বহু দিক থেকে বহু যুক্তিও খাড়া করা হয়। প্রসঙ্গে আসে বঙ্কিমবাবুর জনৈক কবিকে প্রশংসার প্রসঙ্গ, যিনি নাকি স্ত্রী বিয়োগের পর কাব্য সাহিত্য রচনার জগতেও বিখ্যাত হন। কিন্তু অন্নদা অটল তার সিদ্ধান্তে, সে বিয়েতে কোনো মতেই রাজি হবে না। এদিকে সময় আসন্ন। ভূধর বাবু মাত্র 10 দিন সময় দিয়েছিলেন, যার শেষ দিন 20শে শ্রাবণ। ইতোমধ্যে 3 দিন অতিক্রান্ত, হাতে মাত্র সপ্তাহ। এমন সময় পরিস্থিতিতে বৃদ্ধ সীতানাথ বিয়ে করতে স্থির করেন। এই বৃদ্ধ সীতানাথ বাবুই
ভূধরকে কন্যাদায়গ্রস্ত থেকে মুক্ত করতে রাজি হন, কারণ তিনি তার ওই 2,000 টাকার গয়না কোনো মতেই হাতছাড়া করতেই পারবেন না এবং চানও না। এই খবরে চারিদিকে হাসি টিটকিরির ঝড় বয়ে যেতে থাকে। গয়না হারানো, নৌকা উল্টানোকে স্বাভাবিকভাবে ছল বা সাজানো ঘটনা মনে করে বুড়োর মনে আরেক রসগন্ধের সন্ধান শুরু করতে বসে পাড়া প্রতিবেশীর অনেকে। কেউ বলে যে দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো বইটি উপহার দেওয়ার কথা। কয়েকজন বিজ্ঞ মানুষ এদের জিজ্ঞাসায় সীতানাথ জানান, তার ছেলে অন্নদা বিয়েতে রাজি হবে না হয়তো সেই প্রসঙ্গও ভূধরকে জানানো হয়েছিল, এবং সে বলেও ছিল যে বুড়ো বর সীতানাথও তাদের চলবে পাত্র হিসেবে। এদিকে 4 ছেলে 4 বউ ভেবে আকুল, তাদের লোকে কি বলবে, তাদের আছে সমাজ সমালোচনা বা নিন্দার ভয়। এরপরও অন্নদাকে এই বিয়েতে রাজি করাতে গিয়ে অন্নদার মুখে বিরাগী হয়ে ঘর ছেড়ে দু চোখ যেদিকে যায় সেই পালিয়ে যাওয়ার প্রসঙ্গের কথাও অন্নদা জানায়। এদিকে মহাবিপদ। 24শে শ্রাবণ উপস্থিত এই দিনটি। এই বিয়ের দিনের মাত্র বাকি আর 5টি দিন। এদিন সীতানাথ টাকা কড়ি নিয়ে রেলপথে কলকাতা রওনা দেয়, এই জানিয়ে যে আবশ্যক জিনিসপত্র কিনে বিয়ে করেই তিনি ঘরে ফিরবেন। এদিকে বাড়িতে নতুন ভাবনায় সকলেই অস্থির। যে বৃদ্ধ সীতানাথের বৌমাদের ভাবনা এরকম যে একটি কচি বউ এসে তাদের ঘরের মালিকানা ও আধিপত্যের চাবিকাঠি হাতিয়ে নেবে। এক নিশ্চয় চিরকালের সমস্যা শাশুড়ি বউয়ের ঘরদোরের চাবি গ্রহণ বা হস্তান্তরের। শেষে অন্নদা উপায় বাতলায় যে ভূধর কন্যাদায়গ্রস্ত গরিব মানুষ, তাকে যদি 1,000 টাকা প্রদান করা যায়, সে হয়তো অন্য কোথাও মেয়ের বিয়ের ব্যবস্থা করবে এবং গয়না ফেরত দেবে। এমন পরামর্শে তড়িঘড়ি করে জোগাড় করা হয় 1,000 টাকা, এবং সেই দিনই অর্থাৎ 24শে শ্রাবণী অন্নদা ও নৌকা যোগে চন্দ্রবাটি গ্রাম, ওই ভূধর চট্টোপাধ্যায়ের গ্রাম, রওনা দেয়। শেষ অর্থাৎ 4র্থ পরিচ্ছেদ একখানি পত্রটি লেখা হয়েছে চন্দ্রবাটি গ্রাম থেকে 27শে শ্রাবণ। পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রী চরণ কমলেশু এই সম্বোধনে, অর্থাৎ পিতা সীতানাথকে লিখছেন শ্রী অন্নদাচরণ দেব শর্মা নামে, তার কনিষ্ঠ পুত্র অন্নদা। চিঠিতে বলা হচ্ছে, যেদিন সীতানাথবাবু কলকাতায় রওনা হয়েছিলেন তার পরের দিনই অন্নদা চন্দ্রবাটির ভূধর চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছে যান, এবং গ্রামের কয়েকজন বিজ্ঞ লোক তাকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন যে পাত্রকে। যাই হোক, তারা বলেন যে তাদের কাছে অন্যতা জানিয়েও দিয়েছিল যে সে পাত্র নয়, তার বাবা তাকে বিয়ে করবে, এবং সেই বিজ্ঞজনেরা বলেন যে আমরা আপনার বা অন্য কাউরি সর্বনাশ, কুলীন সৎ ব্রাহ্মণের সর্বনাশ চাই না। তো মেয়েটির জাতকুল কিছু নেই, কোনো ঠিকানা নেই, ওটি কুড়ানো মেয়ে। 13-14 বছর পূর্বে মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের যে সমাগম হয়েছিল, সেই বছরই সপরিবারে গঙ্গা স্নানে গিয়ে ভূধর চট্টোপাধ্যায়রা আর কি মেয়েটিকে কুড়িয়ে পান। তখন মেয়েটির বয়স খুব 2 বছর। তো এই মেয়েটির সঙ্গে বিয়ের সম্বন্ধ ব্যবস্থা হলে কোন সৎ বা কুলীন ব্রাহ্মণের সর্বনাশ চান না বলে গ্রামের সমাজপতিরা বা বিজ্ঞজনেরা বিয়ে ভাঙার বা বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করেছে, বউর পক্ষকে সমস্ত কথা জানিয়ে দিয়ে। যাই হোক, তো সেই কুড়িয়ে পাওয়া মেয়েটিকেই নিঃসন্তান ভূধর চট্টোপাধ্যায় সেই থেকে কন্যার মতোই লালন পালন করে আসছে। অনেকবার বিয়ের সম্বন্ধ হয়েছিল, কিন্তু এই বিজ্ঞজনেরা জানান কোন সৎকুলীন ব্যক্তির জাতি নাশ হবে, তাই তারা বরপক্ষকে ইত্যাদি সাবধান করে হয়েছে, যেমন এখন অন্যদেরকে করা হচ্ছে। যাই হোক, মেয়েটির কুড়িয়ে পাওয়া বা হারানোর দিনক্ষণ বয়স জানতে পেরে অন্নদার সন্দেহ হয়, এবং পিতার বিবাহের কন্যাটিকে একবার দেখে নেওয়াও কর্তব্য বলে মনে করেই ভূধর চট্টোপাধ্যায়ের যে জানানো হয়, মেয়েটিকে একবার দেখতে চায় অন্নদা। মেয়েটিকে আনা মাত্র অন্নদার কেমন যেন সন্দেহ জাগে, কারণ তার মুখশ্রীতে অন্নদাদের বাড়ির ছোট বউ অর্থাৎ অন্নদার নিজেরই বউয়ের মুখের আদল সে লক্ষ্য করে। সন্দেহটি আরো ঘনীভূত হয়। তাদের জানতে চাওয়া হয় যে মেয়েটির কোনো স্থায়ী ব্যাধি আছে কিনা। তারা প্রথমে কিছু বলতে চায়নি, অস্বীকার করছিল, কিন্তু নানান কিছু জেরার পর জানানো হয় যে বছরে 2-3 বার 2-3 দিনের জন্য বুক যায় এরকম একটি ব্যথা বা
শুল বা অম্লশুল ইত্যাদি অন্নদার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় যে মেয়েটি তারই শালিকা। বছর 2 বয়সে মহাবারুণী যোগের সমাগমে ত্রিবেণীতেই হারিয়ে শ্বশুর শাশুড়ি সপ্তাহখানেক ত্রিবেণীর চারদিকে খুঁজে পায়নি মেয়েটিকে। মেয়েটির শরীরে সোনার অনেক গয়না ছিল, এমন অনুষঙ্গে প্রায় সকলে স্থির করে বসে যে মেয়েটিকে হয়তো হত্যাও করে থাকতে পারে কেউ। আবার অম্লশূল ব্যাধি, যা অন্নদার শাশুড়ি, স্ত্রী এবং শালকদের সকলেরই প্রায় ছিল, এই জিনিসটি একটি কেমন যেন মিল খুঁজে পান। সন্দেহ দূর করতে অন্নদা তার যোগে শ্বশুর শাশুড়িকে ডেকে পাঠান এবং তারা চিনতে পারেন এবং স্থির হয় যে মেয়েটি তাদেরই মেয়ে। যাই হোক, এমত অবস্থায় মেয়েটিকে বিবাহ করা তার পিতা সীতানাথের নিশ্চয় সম্পর্ক বিরুদ্ধ। আবার বয়স্থা কন্যাটিকে গলগ্রহ না রাখতে চেয়ে অন্নদা নিজেই বিয়েতে সম্মত হয়েছে। এমন অবস্থায় বাবাকে জানানোই শুধু নয়, দাদাদেরকেও পত্রযোগে নিমন্ত্রণ জানায় অন্নদা। চিঠিতে বাবা অন্নদা আরো লেখেন, যদি ফেরার পূর্বে সময় হয় তাহলে হরিদাস চট্টোপাধ্যায়ের দোকানে গিয়ে তার রচিত ভগ্ন হৃদয়ের মহা শোকাশ্রু বইয়ের অবিকৃত যেগুলো বিক্রি হয়নি সমস্ত কপি যেন সঙ্গে আনেন এবং ওই প্রকাশককে জিজ্ঞাসা করে আসতে বলেন যে আত্মজীবন চরিত নামের কোনো মনোরম বা কৌতুকাবহ এমন একটি সম্ভাবনাময় যদি আত্মজীবনী রচনা করে অন্নদা তারা ছাপবেন কিনা। প্রকাশককে বইগুলি ফিরিয়ে দিতে একখানি চিঠিও অন্নদা পাঠিয়েছিল। এছাড়াও চিঠিতে অতিরিক্ত সংযোজিত পুনশ্চ 2 এই শিরোনামে এই অংশে আর কি বলা হচ্ছে যে অন্নদার প্রথমা পত্নীর গহনা ভূধর বাবুরা পাননি, তবে তারা কেনই বা সীতানাথকে মিথ্যা কথায় গহনা ফেরাতে প্রতিশ্রুতি দেন, এমন জিজ্ঞাসায় অন্নদারা জানতে পারে যে ভূধর বাবুরা জানান এমন সময় যে এমন সুযোগে মেয়েটিকে পার করে দিতেই চেয়েছিলেন তারা। তাছাড়া সীতানাথ বাবুকে সান্ত্বনা দেওয়া এবং তার সেবা শুশ্রূষাতে যেন বাধা সৃষ্টি না হয় সেই হিসাবে ডাক্তারেরও পরামর্শ ছিল যে আপাতত বাক্স আছে বা সমস্ত কিছুই আছে, সুস্থ হলে ব্যাপারটা তাকে বলে দেওয়া হবে। যাই হোক, বিবাহ হইলে সমস্ত প্রকাশ হইতো, তখন তো আর তোমরা মেয়ে ফিরাইয়া দিতে পারিতে না। মেয়েটির কিনারা করতেই তাহলে তাদের এই ফন্দিয়াটা ভূধর চট্টোপাধ্যায়ের। যাই হোক, তো এই 2টি মিথ্যা কথা তারা বলেছিল। ভূধর চট্টোপাধ্যায় কথা স্বীকার করছে গল্পের শেষে, সেটি জানতে পারছি আমরা। শেষে অন্নদা অবশ্য ভূধর চট্টোপাধ্যায়দের আতিথেয়তার প্রশংসা করলেও তাদের নীতি জ্ঞানকে মনে মনে অসমর্থন করেছেন এবং এমন মানুষ যে অন্নদার শ্বশুর হলেন না তাতে নিজেকে নিজেই অভিনন্দিত করেই শ্রী অ দিয়ে চিঠি শেষ করেন এবং গল্পকারও গল্প শেষ করেন। যাই হোক, এই গল্পের সমালোচনা অংশে যদি 2-4টি কথা বলা যায়, সীতানাথ বাবুর একটা অর্থগৃহ্ণ বা লোভ, এই জিনিসটি যেমন প্রবল, তার কৃপণতা, তার নিষ্ঠুরতা, তার বৈষয়িক বুদ্ধি, আবার অন্নদার ভাববিলাসিতা, কল্পনা, কাব্য সাহিত্য চর্চার একটি আকুলতা। তবে গল্পের কুড়নো মেয়ের অংশটি তুলনামূলকভাবে কমই আছে। তার পূর্বের অংশটির অনুস্মৃতি হিসেবেই এটি সংযোজিত হয়েছে। কুড়নো মেয়ের গল্পের আরো চরম বিকাশ বা প্রকাশের জন্য আরো একটু জায়গা দেয়া যেতেই পারত, এটা আমাদের পড়তে পড়তে কখনো মনে হতেই পারে। যাই হোক, তারপরেও এরকম সমাপ্তি, যা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পের একটা স্নিগ্ধ মনোরম যে পরিসমাপ্তি, এটি তার একটি গল্পের বিশেষ দিক। এবং একথা আমরা অনেকেই জানি যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে সমসাময়িক বিশ্ববিখ্যাত বিশ্বমানের ছোট গল্প লেখক, প্রথম বাংলা ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথের একটা গভীর যোগ ছিল। তার কাছ থেকে তিনি কাহিনীর উপাদানও পেতেন, যেমন দেবী গল্প ইত্যাদি। তার এই কৌতুক, হাস্যরস, এ সমস্ত কিছুই গল্পের যে বিশেষ বৈশিষ্ট্য, এই গল্পে খুঁজলে কোথাও কোথাও পাওয়া যাবে। যাই হোক, গল্পকার প্রভাত কুমারের
জীবন, সাহিত্য ইত্যাদি নিয়ে আরেকটি ভিডিও দেওয়া হলো, লিংক এর কমেন্ট বক্সেই দেয়া হয়েছে, আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন বা শুনতে পারেন। আজ এই পর্যন্তই। পরের গল্প নেটসেটের যে অন্যান্য অংশগুলো আছে এগুলো পরে দেওয়া হবে সময় মতো আর কি। আর হ্যাঁ, ওই যদি পছন্দ হয় বা ভালো লেগে থাকে ওই লাইক শেয়ার কমেন্ট করলে ভালো লাগবে আর কি। আরেকবার থ্যাংক ইউ সবাইকে।